আজকের আলোচনায় এক বিস্ময়কর জগৎ নিয়ে, আমাদের একেবারে ভেতরের জগৎ, মানে আমাদের মন, আমাদের পেট বা অন্ত্র, আর তার ভেতরে যে কোটি কোটি জীবাণু আছে তাদের মধ্যেকার সম্পর্কটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর এই আলোচনাটা মূলত ডক্টর এমারন মেয়ারের লেখা দ্য মাইন্ড গাট কানেকশন বইয়ের কিছু বিশেষ অংশের ওপর ভিত্তি করে হচ্ছে। আমাদের লক্ষ্যটা কি? আমরা বুঝতে চাইব যে কিভাবে এই মন আর পেটের যোগাযোগটা আমাদের প্রতিদিনের স্বাস্থ্য, আমাদের মুড, এমনকি আমরা যে ডিসিশন নিই সেগুলোকে কন্ট্রোল করে। ঠিক, ওই পুরনো ধারণা থেকে একটু বেরোতে হবে যে শরীরটা শুধু কিছু পার্টসের যোগফল। আসলে তো এটা একটা পুরো সিস্টেম যেখানে সবকিছু একে অপরের সাথে জুড়ে আছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা আমার মনে হয়, পেটের ভেতরের এই বিশাল জগৎটা কি সত্যি আমাদের মাথার ভিতরের অবস্থাকে নাড়া দেয়? মানে উল্টোটাও কি হয়? মন কি পেটকে চালায়? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। প্রথমেই বলি, এটা কিন্তু কোনো ওয়ান ওয়ে ট্রাফিক না, এটা একটা দ্বিমুখী রাস্তা। মানে মন যেমন পেটকে বা অন্ত্রকে প্রভাবিত করে, ঠিক তেমনি অন্ত্র কিন্তু মস্তিষ্ককে সিগন্যাল পাঠায়, প্রভাব ফেলে। হ্যাঁ, মনের প্রভাবটা তো আমরা প্রায় সবাই বুঝি, তাই না? যেমন ধরুন, পরীক্ষার আগে বা হয়তো কোনো দরকারি ইন্টারভিউয়ের আগে পেটের ভেতরটা কেমন যেন করে ওঠে, একটা অস্বস্তি। আমি তো ভাবতাম এটা জাস্ট নার্ভাস লাগছে। এটা কি তার চেয়েও বেশি কিছু? অবশ্যই বেশি কিছু। ওটা আসলে আপনার আবেগের একটা সরাসরি শারীরিক প্রকাশ। যখন আপনার মস্তিষ্ক স্ট্রেস বা অ্যাংজাইটি ফিল করে, তখন সে এমন কিছু সিগন্যাল পাঠায় যা আপনার হজম প্রক্রিয়াকে, মানে পরিপাকতন্ত্রের কাজকে এফেক্ট করে। ও আচ্ছা। ডক্টর মেয়ারের বইতে বিল নামের একজনের কথা আছে, যিনি সাইক্লিক ভমিটিং সিন্ড্রোমে ভুগছিলেন, মানে বারবার বমি হওয়ার সমস্যা। পরে দেখা গেল এর মূলে ছিল সাংঘাতিক মানসিক চাপ। এই চাপটা তার ব্রেনের স্ট্রেস রেসপন্স সিস্টেমকে অতিরিক্ত অ্যাক্টিভ করে দিয়েছিল, আর তার সরাসরি প্রভাব পড়ছিল পেটের ওপর। তার মানে আমাদের পেটেরও নিজস্ব একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা ব্রেনের কথা ছাড়াও কাজ করে। ওই যেটাকে সেকেন্ড ব্রেন বা এন্টেরিক নার্ভাস সিস্টেম বলে। একদম ঠিক। দ্বিতীয় মস্তিষ্ক বলার কারণও আছে। এতে লক্ষ লক্ষ নার্ভ সেল আছে, যা হজমের মতো অনেক কাজ কিন্তু মস্তিষ্ক ছাড়াই অনেকটা নিজে নিজে ম্যানেজ করতে পারে। সত্যি? নিজে নিজে? হ্যাঁ, পরিপাক ক্রিয়া অনেকটাই নিজে নিজে কন্ট্রোল করে। কিন্তু যখন আমরা মানসিক চাপে থাকি, তখন এই সিস্টেমের স্বাভাবিক কাজটা গণ্ডগোল হয়ে যেতে পারে। অনেক দিন আগে ডক্টর বিউমন্ট আর তার রোগী অ্যালেক্সিস সেন্ট মার্টিনের ঘটনাতেও কিন্তু এই আবেগ আর হজমের জোরালো সম্পর্কটা পরিষ্কার দেখা গিয়েছিল। বাহ, ইন্টারেস্টিং। বেশ, ব্রেন থেকে পেটের সিগন্যাল আসে এটা বোঝা গেল, কিন্তু উল্টোটা কিভাবে হয়? মানে পেট থেকে ব্রেনে, এটা তো একটু অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ, এবং এটাই হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ দিক। অন্ত্র থেকে ব্রেনে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর সিগন্যাল যাচ্ছে। আমরা হয়তো বেশিরভাগই টের পাই না, কিন্তু সেগুলো ঠিকই পৌঁছাচ্ছে। কিভাবে পৌঁছায়? এ প্রধান রাস্তাটা হলো ভেগাস নার্ভ। আর মজার ব্যাপার হলো, ব্রেন থেকে পেটে যত সিগন্যাল আসে, তার চেয়ে প্রায় 10 গুণ বেশি সিগন্যাল পেট থেকে ব্রেনে যায়। এই সিগন্যালগুলো আমাদের জানায় পেটের অবস্থা কেমন, আমরা কি খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। 10 গুণ? আচ্ছা, কিন্তু এই সিগন্যালগুলো পাঠাচ্ছে কারা? এখানেই কি ওই কোটি কোটি জীবাণুর খেলা শুরু, যাকে আপনি মাইক্রোস্পিক বলছিলেন? একদম ঠিক। এটাই কিন্তু মন অন্ত্র সংযোগের সবচেয়ে অবাক করা দিকগুলোর একটা। আমাদের পেটে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু থাকে, যাদের আমরা মাইক্রোবায়োটা বলি, তারা কিন্তু চুপচাপ বসে নেই। হুম। তারা নিজেরাই নানা রকম কেমিক্যাল তৈরি করতে পারে। ভাবুন তো, এই জীবাণুরা এমন জিনিস তৈরি করে যা আমাদের নিজেদের শরীরও তৈরি করে। যেমন ধরুন হরমোন বা এমনকি নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার? মানে ব্রেনের কেমিক্যাল? হ্যাঁ, যেমন ধরুন গাবা। এটা একটা নিউরোট্রান্সমিটার যা আমাদের অ্যাংজাইটি বা উদ্বেগ কমাতে হেল্প করে। কিছু পেটের জীবাণু এই গাবা তৈরি করতে পারে। অবিশ্বাস্য। তার মানে পেটের ব্যাকটেরিয়া আমাদের ব্রেনের কেমিক্যাল তৈরি করছে? এটা কিভাবে সম্ভব? এগুলো ব্রেনে পৌঁছায় কি করে? দুটো প্রধান রাস্তা আছে। কিছু কেমিক্যাল রক্তে মিশে ব্রেনে যেতে পারে, আবার কিছু কেমিক্যাল সরাসরি ভেগাস নার্ভকে স্টিমুলেট করে, মানে উত্তেজিত করে, ব্রেনে সিগন্যাল পাঠায়। এই মাইক্রোবস বা অণুজীবদের ভাষা আমাদের মুড, এমনকি আমাদের আচরণকেও প্রভাবিত করতে পারে। আচ্ছা। বইতে ডালিয়া নামের এক রোগীর ঘটনা আছে। শৈশবে কিছু কারণে তার অন্ত্রের মাইক্রোবায়োটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এর লম্বা প্রভাব পড়েছিল তার শরীর আর মনের ওপর, মানে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে ডিপ্রেশন পর্যন্ত। তার মানে শরীরটাকে আর পুরনো দিনের মতো একটা মেশিনের বিভিন্ন পার্টস হিসেবে দেখা একদমই ঠিক না, বরং এটা একটা জটিল জীবন্ত বাগান বা ইকোসিস্টেমের মতো, যেখানে ব্রেন, পেট আর এই জীবাণুরা সবাই মিলেমিশে আছে। ঠিক তাই। মানে ধরুন ৭০-এর দশকে হয়তো ভাবা হতো শরীরটা শুধু কয়েকটা অঙ্গ মিলিয়ে তৈরি, কিন্তু এখনকার গবেষণা বলছে অন্ত্রের এই জীবাণু জগৎ বা মাইক্রোবায়োটা আমাদের স্বাস্থ্যের একটা ভীষণ জরুরি নিয়ন্ত্রক। শুধু তাই না, আমরা আসলে একা মানুষ নই, আমরা একটা সুপার অর্গ্যানিজম, মানে আমাদের নিজেদের কোষ আর এই কোটি কোটি জীবাণু কোষ মিলে মিশে তৈরি একটা সত্তা। আমাদের ভালো থাকার জন্য আমরা এই জীবাণু বন্ধুদের উপর দারুণভাবে নির্ভরশীল। আর যখন এই জীবাণু জগতে গণ্ডগোল হয়, মানে ডিসবায়োসিস যাকে বলে, তখনই কি নানা রকম ক্রনিক রোগ দেখা দেয়? সরাসরি কারণ বলাটা হয়তো একটু সিম্পল হয়ে যাবে, তবে এটা একদম ঠিক যে অন্ত্রের জীবাণুর ভারসাম্য নষ্ট হওয়া বা ডিসবায়োসিস বহু ক্রনিক রোগের সাথে জুড়ে আছে। যেমন? যেমন ধরুন ওবেসিটি বা স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, ডিপ্রেশন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এমনকি পার্কিনসন্স বা অ্যালজাইমার্সের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ক্ষেত্রেও দেখা গেছে আক্রান্তদের পেটের মাইক্রোবায়োমে কিছু নির্দিষ্ট পরিবর্তন এসেছে। বইটাতে লুসির কথাও তো ছিল। অ্যান্টিবায়োটিক নেওয়ার পর তার নাকি অ্যাংজাইটি আর প্যানিক অ্যাটাক বেড়ে গিয়েছিল। এটা কিভাবে হলো? হ্যাঁ, লুসির ঘটনাটাই এই অণুজীব আর আবেগের কানেকশনটা বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্টিবায়োটিক তো অনেক সময় ভালো খারাপ সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তাই না? হ্যাঁ, তা তো বটে। লুসির ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তার মাইক্রোবায়োটার ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার ফলে হতে পারে গ্যাবার মতো অ্যাংজাইটি কমানোর নিউরোট্রান্সমিটার তৈরি হওয়া কমে গিয়েছিল। সেটাই হয়তো তার উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। পরে অবশ্য প্রোবায়োটিক্স, মানে ভালো জীবাণু আছে এমন খাবার আর অন্য কিছু পদ্ধতিতে তার অবস্থার উন্নতি হয়। প্রোবায়োটিক্স মানে? দুই বা ওইরকম কিছু? হ্যাঁ, যেমন ধরুন নির্দিষ্ট স্ট্রেনের ল্যাক্টোব্যাসিলাস বা বিফিডোব্যাকটেরিয়া সমৃদ্ধ দই বা কিমচি। আচ্ছা, আচ্ছা, প্রাণীদের উপর যে রিসার্চ হয়েছে, তাতেও তো একই রকম ফল পাওয়া গেছে, তাই না? মানে জীবাণুমুক্ত ইঁদুর বা যাদের পেটের জীবাণু বদলে দেওয়া হয়েছে, তাদের ব্যবহারেও নাকি তফাৎ দেখা যায়। একদম। গবেষণা খুব পরিষ্কারভাবে দেখিয়েছে যে অন্ত্রের জীবাণু পরিবর্তন করলে প্রাণীদের অ্যাংজাইটি সম্পর্কিত আচরণ, এমনকি সামাজিক আচরণেও বদল আসে। ডিপ্রেশনের ক্ষেত্রেও একই কথা। দেখা গেছে ডিপ্রেশনে ভুগছেন এমন মানুষদের মাইক্রোবায়োম সুস্থ মানুষদের চেয়ে আলাদা হয়। হুম। আর এখানেই কিন্তু খাবারের ভূমিকাটা চলে আসে। যেমন ধরুন মেডিটেরেনিয়ান ডায়েট, এতে প্রচুর ফল, সবজি, শস্য, ভালো ফ্যাট আর ফার্মেন্টেড খাবার থাকে। এই ডায়েটটা মাইক্রোবায়োমের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আর সম্ভবত ডিপ্রেশনের ঝুঁকি কমাতেও পারে। আচ্ছা, এই যে পুরো সংযোগটার কথা আমরা বলছি, এটা কি আমাদের ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়াকেও প্রভাবিত করতে পারে? আমরা যে কথায় কথায় বলি পেটের কথা শোনো বা গায়ে লাগছে না ব্যাপারটা, এই গাট ফিলিং এর কি কোনো সায়েন্টিফিক ভিত্তি আছে? নাকি এটা শুধুই কথার কথা? না না, এটা শুধু কথার কথা নয়, এর পেছনে বেশ সলিড সায়েন্টিফিক কারণ আছে। আমাদের এই পেটের অনুভূতি বা ইনটিউটিভ ডিসিশন, মানে যেটা আমরা যুক্তি দিয়ে না ভেবে ভেতর থেকে অনুভব করি, সেইটা তৈরি হওয়ার পেছনে অন্ত্র থেকে আসা সিগন্যাল একটা বড় ভূমিকা রাখে। তাই নাকি? হ্যাঁ, এই সিগন্যালগুলো, যেগুলো আবার আমাদের পেটের মাইক্রোবায়োটা দ্বারাও প্রভাবিত হতে পারে, সেগুলো ভেগাস নার্ভের মাধ্যমে ব্রেনের একটা বিশেষ জায়গায় পৌঁছায়। জায়গাটার নাম ইনসুলা কর্টেক্স। ইনসুলা কর্টেক্স। হ্যাঁ, এটা কি করে? ইনসুলাকে বলা যেতে পারে ব্রেনের সেই অংশ যা আমাদের শরীরের ভেতরের খবর রাখে, যেমন হার্টবিট কেমন চলছে, পেটের অবস্থা কি, বা কোনো আবেগের কারণে শরীরে কি অনুভূতি হচ্ছে, এই সব ব্যাপারে আমাদের সচেতন করে তোলে। ও, ফিলিং বা অনুভূতি তৈরি করে। এটাই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে অনেক সময়। ড্যানিয়েল কাহানেম্যানের মতো নোবেলজয়ী সাইকোলজিস্টরাও তো দেখিয়েছেন যে আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই খুব দ্রুত এই ইনটিউটিভ সিস্টেম ব্যবহার করেই নেওয়া হয়। হ্যাঁ, ওই স্ট্যানিস্লাভ পেট্রোভের ঘটনাটার মতো, যিনি নিজের গাট ফিলিং শুনে নিউক্লিয়ার ওয়ার থামিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওই রকমই একটা উদাহরণ। তবে এটাও মনে রাখতে হবে যে গাট ফিলিং কিন্তু সবসময় ঠিক হয় না। আমাদের মুড, পুরনো ভয় বা ধরুন কোনো বিজ্ঞাপনও এটাকে প্রভাবিত করতে পারে।
কিন্তু এটা ঠিক যে যারা নিজেদের শরীরের ভেতরের সিগন্যালগুলো নিয়ে বেশি সচেতন তারা সাধারণত ইমোশনালিও বেশি ইন্টেলিজেন্ট হন এবং ভালো ইনটিউটিভ সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে তো এই পুরো মনন্ত্র অণুজীব সংযোগটাকে সুস্থ রাখাটা খুবই জরুরি মনে হচ্ছে। আচ্ছা, কোন কোন জিনিস এই কানেকশনটাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? খাবার তো নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর। অবশ্যই খাবার একটা বিরাট বড় ফ্যাক্টর। ডক্টর মেয়ার তার বইতে শিকারী সংগ্রাহক গোষ্ঠী যেমন ধরুন দক্ষিণ আমেরিকার ইয়ানোমামিদের খাবারের অভ্যাসের সাথে আমাদের মডার্ন ওয়েস্টার্ন খাবারের একটা দারুণ তুলনা করেছেন। কিরকম? ইয়ানোমামিরা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের প্ল্যান্ট বেসড খাবার খান, মানে ফল, সবজি, নানা রকম লতা পাতা, ফাইবার। তাদের খাবারে প্রসেসড ফুড, চিনি বা বাড়তি ফ্যাট প্রায় থাকেই না। রেজাল্ট কি? তাদের পেটের মাইক্রোবায়োম অসম্ভব ডাইভার্স বা বৈচিত্র্যময়, আর তারা ওবেসিটি, ডায়াবেটিস, হার্টের রোগের মতো ক্রনিক রোগ থেকে প্রায় মুক্ত। আর অন্যদিকে আমাদের খাবার, মানে মডার্ন ওয়েস্টার্ন ডায়েট? ঠিক তার উল্টোটা। প্রচুর প্রসেসড খাবার, অনেক চিনি, আনহেলদি ফ্যাট, বিশেষ করে অ্যানিমাল ফ্যাট, আর ফাইবার খুব কম। এই ধরনের খাবার আমাদের পেটের ভালো জীবাণুর সংখ্যা আর বৈচিত্র্য দুটোই কমিয়ে দেয়, আর খারাপ জীবাণু বাড়াতে সাহায্য করে। এর একটা বড় ফল হলো শরীরে একটা দীর্ঘস্থায়ী হালকা ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হওয়া, যাকে বলে লো গ্রেড ইনফ্লেমেশন। লো গ্রেড ইনফ্ল্যামেশন, এটা মানে কি? এটা কি আমরা বুঝতে পারি? সাধারণত বাইরে থেকে বোঝা যায় না। এর মানে হলো শরীরের ভেতরে একটা হালকা কিন্তু কনস্ট্যান্ট জ্বালাপোড়া চলতে থাকে। এটা হয়তো খুব তীব্র নয়, কিন্তু দিনের পর দিন চলতে থাকলে আস্তে আস্তে আমাদের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। আর ওবেসিটি, হার্টের রোগ, ডিপ্রেশন সহ বহু ক্রনিক রোগের ঝুঁকি বাড়ায়। ভাবুন, একটা মাত্র হাই ফ্যাট মিলও কিন্তু সাময়িকভাবে অন্ত্রে প্রদাহ তৈরি করতে পারে। বলেন কি? হ্যাঁ, তাই মাইকেল পোলানের ওই কথাটা খুব সত্যি। খাবার খান পরিমিত পরিমাণে, বেশিরভাগই উদ্ভিদ থেকে। কথাটা মনে রাখার মতো। আর শুধু বড়দের জন্য নয়, জীবনের শুরু থেকেই কিন্তু খাবারটা ম্যাটার করে, বিশেষ করে মায়ের বুকের দুধ। এতে হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস বা HMOs থাকে। এগুলো হলো এক ধরনের প্রিবায়োটিক, যা বাচ্চার পেটে ভালো জীবাণু, বিশেষ করে বাইফিডোব্যাকটেরিয়ার গ্রোথে সাহায্য করে। এটা বাচ্চার মাইক্রোবায়োম তৈরি হতে আর ব্রেনের ঠিকঠাক বিকাশে একটা বিরাট ভূমিকা রাখে। খাবার ছাড়াও তো আরেকটা বড় প্রভাবক হলো আমাদের ছোটবেলার অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স বা এসিস, মানে ছোটবেলায় কোনো খারাপ অভিজ্ঞতা যেমন শারীরিক বা মানসিক অত্যাচার, অবহেলা, খুব বেশি দারিদ্র্য বা বাবা মায়ের মধ্যে সমস্যা, নেশা, এগুলোর কিন্তু অনেক লম্বা এফেক্ট পড়তে পারে। কি রকম এফেক্ট? রিসার্চে দেখা গেছে ছোটবেলায় যত বেশি এসিসের মধ্যে দিয়ে কেউ যায়, বড় বয়সে তার হার্টের রোগ, ডায়াবেটিস, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এমনকি ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস এর মতন পেটের রোগের ঝুঁকিও তত বাড়ে। কিন্তু ছোটবেলার মানসিক কষ্ট কিভাবে বড় বয়সের শারীরিক রোগ তৈরি করতে পারে? এর কারণটা কি? এর মূল কারণ হলো স্ট্রেস প্রোগ্রামিং, মানে ছোটবেলায় লম্বা সময় ধরে বা খুব তীব্র মানসিক চাপ পেলে আমাদের ব্রেন আর শরীর স্ট্রেসের প্রতি যেভাবে রিয়্যাক্ট করে সেই পুরো সিস্টেমটাই বদলে দিতে পারে। বদলে যেতে পারে মানে? মানে ব্রেনের গঠন, বিশেষ করে আবেগ আর স্মৃতি কন্ট্রোল করে যে অংশগুলো, যেমন অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, সেগুলোর বদল হতে পারে। স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, সেটা কিভাবে বেরোবে তার প্যাটার্ন বদলে যেতে পারে। এই পরিবর্তনগুলো কিন্তু লম্বা সময় ধরে থাকে আর পরের জীবনে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এমনকি এর প্রভাব এক জেনারেশন থেকে পরের জেনারেশনও যেতে পারে, এপিজেনেটিক্স বলে একটা প্রক্রিয়ার মাধ্যমে। এপিজেনেটিক্স, এটা আবার কি? একটু সহজ করে বলবেন? সহজ করে বললে, এপিজেনেটিক্স হল জিনের কাজ করার পদ্ধতির পরিবর্তন। মানে জিনের ডিএনএ কোডটা নিজে না বদলে জিনের সুইচগুলো কোনটা অন থাকবে আর কোনটা অফ থাকবে সেই প্যাটার্নটা বদলে যায়। অনেকটা ধরুন একটা লাইটের ডিমার সুইচের মতো, আলোটা কমানো বা বাড়ানো যায়। বাবা মায়ের অভিজ্ঞতা, বিশেষ করে মানসিক চাপ, এই এপিজেনেটিক পরিবর্তনের মাধ্যমে পরের জেনারেশনের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। এটা শুনে তো একটু ভয় লাগছে। তার মানে কি ছোটবেলার অভিজ্ঞতা আমাদের ভাগ্য ঠিক করে দেয়? না না, একেবারেই তা নয়, এখানেই আসার কথা। প্রথমত একটা সাপোর্টিভ পরিবেশ, যেখানে ভালোবাসা আছে, ভরসা আছে,
সেটা পরিবার হোক বা বন্ধুবান্ধব বা সমাজ, সেটা কিন্তু ছোটবেলার মানসিক চাপের অনেক খারাপ প্রভাব কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, মানুষ কিন্তু খুবই রেজিলিয়েন্ট, মানে ঘাত প্রতিঘাত সহ্য করে ঘুরে দাঁড়াতে পারে। আর তৃতীয়ত, এখন অনেক ভালো থেরাপিউটিক উপায় আছে, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি অথবা মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন MBSR। এগুলো ওই পুরনো প্রোগ্রামিং বদলাতে আর স্ট্রেস সামলানোর নতুন স্বাস্থ্যকর উপায় শিখতে দারুণ সাহায্য করে। তাহলে এই সবকিছু মিলিয়ে সুস্থ থাকার পথে এগুনোর মানেটা কি? ডক্টর মেয়ার অপটিমাল হেলথ বা সর্বোত্তম স্বাস্থ্যের কথা বলেছেন। এটা কি শুধু অসুখ না থাকা? তার মতে না, অপটিমাল হেলথ শুধু অসুখের অনুপস্থিতি নয়, এটা তার চেয়ে অনেক বেশি। এটা হলো শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক সুস্থতার একটা ব্যালেন্সড অবস্থা। বইতে মেলভিন শ্যাপিরোর গল্পটা আছে, মনে আছে? হ্যাঁ, যিনি ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও মনের জোরে সেরে উঠেছিলেন। ঠিক। শুধু শরীরের জোরে নয়, মনের অসাধারণ জোর আর পজিটিভ দৃষ্টিভঙ্গির জোরে। এটাই অপটিমাল হেলথের একটা দারুণ উদাহরণ। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই তো হয়তো ওই পর্যায়ে নেই, বরং একটা মাঝামাঝি জায়গায় আছি। মানে হয়তো বড় কোনো অসুখ নেই, কিন্তু ছোটখাটো হজমের সমস্যা, ক্লান্তি, মুড সুইং, হালকা টেনশন এগুলো লেগেই আছে। এটাকে কি প্রি ডিজিজ বা অসুখের আগের অবস্থা বলা যায়? হ্যাঁ, এই অবস্থাকে অ্যালোস্ট্যাটিক লোড বলা হয়। মানে লম্বা সময় ধরে স্ট্রেস বা চাপের কারণে শরীরের ওপর যে চাপটা জমছে। এই অবস্থা থেকে বেরিয়ে অপটিমাল হেলথের দিকে যেতে হলে আমাদের ওই মন, অন্ত্র সংযোগ আর বিশেষ করে আমাদের পেটের মাইক্রোবায়োমের যত্ন নিতে হবে। লক্ষ্যটা কি হওয়া উচিত? লক্ষ্য হলো এমন একটা মাইক্রোবায়োম তৈরি করা যেটা খুব ডাইভার্স বা বৈচিত্র্যময় হবে, স্টেবল বা স্থিতিশীল হবে, আর নানা রকম ধাক্কা, যেমন ধরুন অ্যান্টিবায়োটিক খাওয়া বা মানসিক চাপ বা খাবারে বদল বা কোনো ইনফেকশন, এগুলো সামলে নিয়ে তাড়াতাড়ি নর্মাল অবস্থায় ফিরে আসতে পারবে। একে বলে রেজিলিয়েন্ট মাইক্রোবায়োম। তাহলে এই সংযোগটাকে ভালো রাখার জন্য, এই রেজিলিয়েন্ট মাইক্রোবায়োম গড়ার জন্য আমরা রোজকার জীবনে ঠিক কি করতে পারি? যদি কিছু সহজ স্টেপসের কথা বলেন। অবশ্যই কয়েকটা জরুরি বিষয়ের ওপর জোর দিতে হবে। প্রথম আর সবচেয়ে জরুরি হলো খাবার। প্রসেসড ফুড, মানে প্যাকেট চাট বা রেডিমেড খাবার, অতিরিক্ত চিনি আর অস্বাস্থ্যকর অ্যানিমাল ফ্যাট যতটা সম্ভব কমাতে হবে। তার বদলে কি খাবো? তার বদলে খাদ্য তালিকায় আনতে হবে প্রচুর পরিমাণে আর নানা রকমের প্লান্ট বেসড খাবার, মানে বিভিন্ন রঙের শাকসবজি, ফল, গোটা শস্য, ডাল, বিনস, বাদাম, বীজ। এগুলোতে যে ফাইবার থাকে সেটাই আমাদের পেটের ভালো জীবাণুদের প্রধান খাবার। তার সাথে ফার্মেন্টেড খাবার, যেমন ভালো মানের দই, কেফির বা ঘরে পাতা টক দই, কিমচি, সাওয়ার ক্রাউট, এগুলো পেটে উপকারী জীবাণু যোগাতে সাহায্য করে। খাবারের পাশাপাশি আর কি? দ্বিতীয়ত, মন দিয়ে খাওয়া, মাইন্ডফুল ইটিং। মানে খাওয়ার সময় অন্যদিকে মন না দিয়ে, তাড়াহুড়ো না করে খাবারটা এনজয় করে খাওয়া। শরীরের খিদে বা পেট ভরার সিগন্যালগুলো খেয়াল করা। স্ট্রেস নিয়ে বা টিভি দেখতে দেখতে খেলে হজম ঠিকমতো হয় না, আর অন্ত্র মস্তিষ্কের কানেকশনেও খারাপ প্রভাব পড়ে। শান্ত হয়ে বসে খাবারের স্বাদ, গন্ধ, রং এগুলো উপভোগ করে খেলে সেটা হজমের জন্যও ভালো, মনের জন্যও ভালো। ঠিক। তৃতীয়ত, রেগুলার এক্সারসাইজ। ব্যায়াম শুধু মাসল বা হার্টের জন্য ভালো তা নয়, এটা ব্রেনের স্বাস্থ্য এবং পেটের মাইক্রোবায়োমের ডাইভার্সিটি বাড়াতেও হেল্প করে। চতুর্থত, স্ট্রেস ম্যানেজমেন্ট। জীবনে চাপ থাকবেই, কিন্তু সেটাকে ম্যানেজ করা শিখতে হবে। মাইন্ডফুলনেস বা মেডিটেশন, যোগ ব্যায়াম বা শুধু প্রকৃতির কাছাকাছি সময় কাটানো, যেটা আপনার ভালো লাগে, তেমন কিছু রেগুলার করাটা খুব জরুরি। এটা সরাসরি অন্ত্রমস্তিষ্কের অক্ষকে শান্ত রাখতে সাহায্য করে। আর ফাইনালি, নিজের শরীরের কথা শোনা, তাই তো? ওই পেটের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। একদম। আমাদের শরীর কিন্তু প্রায়ই আমাদের সিগন্যাল পাঠায়। পেটে অস্বস্তি, ক্লান্তি বা ধরুন কোনো খাবার সহ্য না হওয়া, এই সিগন্যালগুলোকে ইগনোর না করে সেদিকে মন দেওয়া, প্রয়োজনে লাইফস্টাইল বা খাবারে পরিবর্তন আনা, এই পুরো অ্যাপ্রোচটাই আমাদের শরীরকে একটা ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম হিসেবে দেখতে আর তার যত্ন নিতে সাহায্য করবে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, আমাদের মন, আমাদের পেট আর তার ভেতরের জীবাণু জগৎ, এরা এক অবিশ্বাস্য রকম গভীর আর জটিল সম্পর্কে জুড়ে আছে। হ্যাঁ। এই কানেকশনটা আমাদের স্বাস্থ্য
আমাদের আবেগ, এমনকি আমরা যে সিদ্ধান্ত নিই সেগুলোকেও এমনভাবে প্রভাবিত করে যা আমরা হয়তো আগে ভাবতেও পারিনি। আর এটাই হয়তো আজকের আলোচনার মূল কথা। শরীরটাকে শুধু কয়েকটা আলাদা পার্টসের যোগফল হিসেবে না দেখে একে একটা জীবন্ত ইন্টারকানেক্টেড ইকোসিস্টেম হিসেবে বোঝা এবং সেই অনুযায়ী তার যত্ন নেওয়া। আমাদের খাবার, আমাদের লাইফস্টাইল, আমাদের মনের অবস্থা সবকিছুই এই ডেলিকেট কিন্তু পাওয়ারফুল ব্যালেন্সের ওপর কনস্ট্যান্টলি এফেক্ট ফেলছে। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। যেহেতু আমাদের পেটের এই কোটি কোটি জীবাণু আমাদের নিজেদের হরমোন আর নিউরোট্রান্সমিটারের মতোই কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের সাথে আর নিজেদের মধ্যে কন্টিনিউয়াসলি কথা বলছে, তাহলে প্রশ্নটা আসেই, আমাদের আমি বা আমিত্বর ঠিক কতটা শুধু আমাদের নিজেদের জিন দিয়ে তৈরি আর কতটা এই প্রাচীন জীবাণু জগতের কনভারসেশন দিয়ে প্রভাবিত। এই ইন্টারকানেক্টেডনেসের গভীরতাটা বোঝা হয়তো আমাদের নিজেদের আর আমাদের স্বাস্থ্যকে একদম নতুন চোখে দেখতে সাহায্য করবে।